আমার খানা উঠায় রাখো, আইসে খাবো। বলেই মোটর বাইককে স্টার্ট দিল। কলেজ গেট শুনশান, দারোয়ানও নেই বললেই চলে। অনেক খুঁজে দারোয়ানকে পেল। রাশাদ তাকে শুধাতেই সে বলল, সব মাইয়ারা তো গেছে গা। চিন্তা আরও গহীন হলো। হুমায়রার বান্ধবীদের বাসায় যাবে কিনা সেই দ্বিধা সমাধানই করছিল, তখনই একটা অচেনা নাম্বার থেকে ফোন এলো। সাথে সাথেই রাশাদ ফোন ধরল। অপর পাশ থেকে চিকন নরম মেয়েলি কণ্ঠ শুনতে পেল। ভাইজান, আমি হুমায়রা। বোন তুই কোথায়? এটা কার নাম্বার? রাশাদের চিন্তিত ত্রস্ত কণ্ঠ শুনে বুঝতে বাকি নেই ভাইজান তাকে খুঁজতে বেরিয়েছে। অনেক রয়ে শুয়ে বলল, আমি উপজেলা হাসপাতালে। কেন, কি হয়েছে? আমি আসতেছি এক্ষুনি। ভাইয়ের কণ্ঠের উৎকণ্ঠা যেন বাড়ল। হুমায়রা সাথে সাথে বলল, ভাইজান, আমি ভালো আছি, তুমি সাবধানে আসো। তাছাড়া তাড়াহুড়ো করো না, আমি ঠিক আছি। মোটরসাইকেল আসতে চালিও। হুমায়রার কথা একটু হলেও শান্ত হলো রাশাদ। বুকের ভেতরের ওঠা ঝড় একটু হলেও ক্ষান্ত হলো। ঠোঁট গোল করে দীর্ঘশ্বাসটা ফেলে শান্ত কণ্ঠে বলল, আমি 20 মিনিটের মধ্যে আসছি। বলেই ফোন রেখে দিল। হুমায়রা মিনিট দুয়েক মোবাইলের দিকে তাকিয়ে রইল। তারপর সামনে বসা ভদ্রমহিলাকে ফিরিয়ে দিল মোবাইলটি। ওনার নাম শরীফা। এই কিছু সময় সেটাও জানা হয়ে গেছে। মৃদু হেসে বলল, ধন্যবাদ চাচি। তোমরা কয় ভাই বোন? আমি আর ভাইজান। বাবা কি করে তোমার? বাবার কথাটা শুনতেই চুপ হয়ে যায় হুমায়রা। তার জীবনে এই অধ্যায়টি খুব কুৎসিত। কি বলবে? বাবা নেশা করে আর ভাইজানের ঘামের পয়সা জুয়ায় উড়ায়। হুমায়রাকে চুপ থাকতে দেখে শরীফা ভাবলেন হয়তো মেয়েটির বাবা নেই, তাই প্রশ্ন পাল্টে বললেন, আমার একটা ছেলে আছে, একমাত্র ছেলে। ওর পরে বাচ্চা নিতে চেয়েছি কিন্তু হয়নি। হয়তো আল্লাহ পাকের এটাই ইচ্ছে ছিল। আমার অবশ্য আফসোস নেই। আমার এক ছেলেই একসাথে সমান। খুব ভালোবাসে আমাকে, আমাকে সহ্যও করে। এই যে আমি ফোন করেছি, ওর সব কাজ ফেলেই ছুটে আসবে। সত্যি তাই হলো। কিছুক্ষণের মধ্যে ওয়ার্ডের দরজা দিয়ে একটি শ্যামবর্ণের পুরুষকে প্রবেশ করতে দেখল হুমায়রা। পরনে সাদা পাঞ্জাবি, মুজিব কোট, হাতা কনুই অবধি গোটানো, চুলগুলো অবিন্যস্ত এলোমেলো, ঘাম গড়িয়ে পড়ছে কপালের ধার দিয়ে, চোখে মোটা কালো চশমা, গালে বেশ দাড়ি আছে কিন্তু বেশ গুছানো। উদ্বিগ্ন তীক্ষ্ণ দৃষ্টি আশপাশটা ঘুরিয়ে ঠিক শরীফার সামনে এসে দাঁড়ালো। মোটা স্বরে বলল, মা, তুমি ঠিক আছো? শরীফার মসৃণ হাসি বিস্তৃত হলো। আহ্লাদি স্বরে বলল, হ্যাঁ, আমি ঠিক আছি। তুমি মেলা দিন বাঁচবি। তোর কথাই বলছিলাম হুমায়রার কাছে। লোকটা এবার তাকালো হুমায়রার দিকে তীক্ষ্ণ দৃষ্টি, যেন তাকে দেখে বিরক্ত হয়েছে সে। চোখ ঘুরিয়ে হুমায়রাকে পর্যবেক্ষণ করে অবিলম্বে বলল, চলো, মামা অপেক্ষা করছেন। আমি বাকিদের ক্ষতিপূরণ দিয়ে দিয়েছি, আর ওনার খরচটাও দিয়ে দেব। সে কি, একবার জিজ্ঞাসা করবে না কেমন আছে? ফাইজান, এটা অভদ্রতা। তুমি জিজ্ঞেস করেছো তো, সেটাই যথেষ্ট। হুমায়রার চোখ ছোট ছোট হয়ে গেল। মানুষটিকে অতিশয় দাম্ভিক লাগলো। দেখেই খুব একটা ভালো লাগেনি। মানুষের স্বভাব তার চেহারাতেই ছলকায়। এই মানুষটিকে দেখে রুক্ষ বদমেজাজি দাম্ভিক লেগেছিল। এত কোমল মার এমন ছেলে, ব্যাপারটা হজম হলো না। ফাইজান নামক লোকের মা খুব বিব্রত স্বরে বলল, কিছু মনে করো না, ও একটু বেরসিক খাইসটা, ওর বাপের মতো। তোমার ভাই কি চলে আসছে? হ্যাঁ, 20 মিনিট লাগবে। তুমি ওনার ভাইয়ের অপেক্ষা করবে নাকি? ফাইজান হতবাক স্বরে শুধালো। শরীফা ধমকের স্বরে বলল, এত ছোট মেয়েটাকে একা ফেলে যাবো নাকি? আক্কেলকে বেঁচে আসছো, গাদা কোথাকার। হুমায়রা ভাবলো এরা চলে গেলেই ভালো। ভাইজানের সাথে এই বেয়াদব মানুষটির দেখা হলে খুব একটা ভালো হবে না। হলেও ঠিক তাই। ফাইজানের সাথে রাশাদের সাক্ষাৎ খুব একটা ভালো হলো না। ভালো তো দূর, খারাপ শব্দটিও যেন কম সেটার বিশ্লেষণে। একটুর জন্যে মারামারি বাঁধেনি। হন্তদন্তের মতো হাসপাতালে পৌঁছালো রাশাদ। যতই বোন বলুক সে ভালো আছে, হৃদয়ের অন্তঃস্থলের আপনজন হারানোর ভয়টা ঘাপটি মেরেছিল। আছেই বাকি তার এই বোনটি ছাড়া? হ্যাঁ, দাদা দাদি আছেন, কিন্তু হুমায়রার তার বেঁচে থাকার প্রেরণা। নয়তো এই জঞ্জালের পৃথিবীর মায়া কবেই ফুরিয়ে গেছে। বাইরে খোঁজ নিয়ে ওয়ার্ডে এসে বোনকে বিছানায় অর্ধসাহিত দেখে আরও বিচলিত হয়ে পড়ল সে। ছুটে এসে বোনের কাছে এলো। বোনের কোমল মুখখানায় হাত রেখে বলল, কিভাবে হলো এটা? ভাইয়ের এমন উদ্বিগ্নতা ফাইজানকে প্রভাবিত না করলেও শরীফাকে করলো। বেশ অপরাধী বোধ হলো নিজেকে। ইতস্ততার সাথে বলল, আসলে হয়েছে কি, ঘটনার বর্ণনা শেষে রাশাদের কপালে ভাঁজ পড়ল। চিন্তিত হলো বোনের প্রতি। চিন্তা থেকেই বলল, আপনারা তো টাকা দিয়েই খালাস, কিন্তু একটিবার কি ভেবে দেখেছেন আমার বোনের যদি কিছু হয়ে যেত কখন কি হতো? এই সামান্য টাকা আপনার গায়ে লাগছে না, কিন্তু আমার বোনের কিছু হয়ে গেলে আমি তো সর্বহারা হতাম। বুঝতে পারছি বাবা, কিন্তু আসলে কেউ যে ইচ্ছে করে কিছু করে না।
তবে আমাদের সাবধানে থাকা উচিত ছিল। ফাইজান ঘড়ি দেখছে ক্ষণে ক্ষণে, তার চোখে মুখে বিরক্তি। সেই বিরক্তি ভরা স্বরেই বলল, আজব তো, কিছু তো হয়নি, তাহলে এখানে এত সময় কেন ব্যয় করছি এখানে? আমি তো ওনার চিকিৎসার খরচ দিয়ে দিয়েছি, তাহলে এত কথার কি আছে? ভাবটা এমন যেন কেউ মারা গেছে। ফাইজানের কথা শুনতেই পিলে চমকে গেল রাশাদের। শরীফার সাথে সাথে ধমকে উঠল, কিন্তু ফাইজান নির্বিকার। এদিকে রাশাদের চোখ মুখ আপনা আপনি কুঁচকে গেল, রগ ফুলিয়ে উঠল কপালের। রাগ চেপে দাঁত পিষে বলল, ফাজলামি লাগছে আপনার? চিকিৎসার খরচ দিলেই বুঝি দায়িত্ব ঝাড়া হয়? আমার বোনের তো এখানে থাকারই কথা ছিল, অথচ সে এখানে তার উরুতে রড চাপা খেয়েছে। রড ঢুকে গেলে সেই দায় কি আপনি নিতেন? আর কি ভেবেছেন আমি আপনাকে ছেড়ে দিব? দেশে আইন এখন আছে। তাই নাকি? তাহলে আইনের কাছেই যাই না হয়। আপনার অসীম জ্ঞানের জন্য জানিয়ে দেই, অ্যাক্সিডেন্টটা কিন্তু আমার ড্রাইভার ইচ্ছে করে করেন। ইজি বাইক চালকটি রং সাইড থেকে এসেছিল, এখানে ফল্ট তার। এটা তো আমার এবং মার ভালো তো যে আমরা ক্ষতিপূরণ দিচ্ছি। তাহলে কাকে আইন দেখাচ্ছেন আপনি? আর আপনার বোন মারা যায়নি, তার কিছু তেমন হয়নি, হলে সেটা খরচও আমি দিয়ে দিতাম। রাশাদ রাগে গজগজ করছে, তার কান থেকে যেন ধোঁয়া বেরোচ্ছে এই অহংকারী আত্মকেন্দ্রিক মানুষটির কথা শুনে। হুমায়রা মুখ শক্ত করে কথাগুলো শুনল, রাশাদের দিকে একবার তাকালো। ভাইয়ের হাত মুষ্টিবদ্ধ, বুঝলো আবহাওয়া ভালো নয়, তাই চটজলদি ভাইয়ের শার্টের হাতা টেনে ধরল। সে নরম স্বরে বলল, ভাইজান, বাসায় যাব, আমার স্লাইন শেষ। শরীফা লজ্জায় যেন মাটিতে মিশে যায়। তিনি রাগান্বিত কণ্ঠে বললেন, ভাইজান, তুমি কি বলছো এগুলো? আমি লজিক্যাল কথা বলছি মা। তুমি কি যাবে এবার? ওনার ভাই তো এসে গেছে। তুমি এত উগ্র হলে কবে থেকে? ফাইজান উত্তর না দিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলল। শেষবারের মতো ঘড়ির দিকে তাকিয়ে বলল, আমি বাইরে আছি, তুমি আসো। রাশাদ বোনের দিকে এক নজর দেখল, তারপর নার্সকে বলল, ডাক্তারের সাথে কথা বলবো, আমার বোনকে আমি নিয়ে যেতে চাই। নার্স তাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। সেই সুযোগে শরীফা হুমায়রার কাছে বসলো, বিব্রত স্বরে বলল, আমার ছেলের কথা কিছু মনে করো না, ও আসলে নারকেলের মতো, বাহিরের থেকে খুব কঠিন কিন্তু ভেতরটা নরম। আসলে ওর কাজটাই এমন, নরম হলে মানুষ ওরে গিলে খাবে। তুমি যদি ওর সাথে কিছুদিন থাকো তাহলে বুঝতে পারবে ও কেমন। হুমায়রা চুপ করে শুনল। মহিলা নেহাত ভালো মানুষ নয় তো, মুখের উপর হুমায়রা বলে দিত, আপনার ছেলে একটা বেয়াদব, দেমাগী, অহংকারী লোক। এমন লোকের সাথে কিছুদিন থাকা তো দূর, তার 10 ক্রোশের মধ্যেও থাকতে চাই না। গ্রামের কাঁচা পথ দিয়ে খুব আস্তে করে মোটরসাইকেল চালাচ্ছে রাশাদ। তার পিছনে তাকে শক্ত করে ধরে বসে আছে হুমায়রা। হুমায়রা তাকিয়ে আছে আধার চিরে মোটরসাইকেলের হেডলাইটের আলোর দিকে। তন্ময় তার মন। নীরবতা ভেঙে হুট করেই শুধালো, ভাইজান, মায়ের খবর নিয়েছিলেন? মায়ের কথা শুনেও না শোনার ভান করলো রাশাদ। উত্তর দিল না সে। তখন হুমায়রা আবারও শুধালো, মা বুঝি আমাকে খুব ঘৃণা করতো, তাই না? হুমায়রার তন্ময় স্বর বুকে ছ্যাদ করে উঠল রাশাদের। জোর গলায় বলল, না তো। আমি জানি, মা তো আমাকে পেটেই ধরতে চায়নি। কথাটা কর্ণকুহরে ঝংকার তুলল। সাথে সাথেই মোটরসাইকেলে ব্রেক কষল রাশাদ। পেছনে ফিরে বোনের দিকে তাকালো। গোল গোল নয়নে পানি চকচক করছে। মুখখানা আগলে শুধালো, কে বলেছে তোকে এগুলা? দাদি বলেছে। আমি পেটে আসার পর মা আমারে মেরে ফেলতে চাইছিল। হুমায়রার কণ্ঠে ভার। কথাটা অসত্য নয়। রাশাদ হবার পর থেকে জুবাইদা সংসারের প্রতি অনীহা প্রকাশ করে। ভালোবাসার বদলে মার অসম্মান আর কত সহ্য হয়। এজন্য যখন হুমায়রা পেটে আসে সে ভারসাম্যহীনের মতো আচরণ করে। অবশ্য হুমায়রার ভূমিষ্ঠের পর সব অনেকটাই স্বাভাবিক হয়, কিন্তু 18 বছর পর আবারও সব এলোমেলো হয়ে গেল। রাশাদ অনেক শান্ত গলায় বলল, একটা কথা মাথায় রাখবি, তোকে কেউ ভালোবাসুক আর নাই বাসুক, তোর ভাইজান ওকে ভালোবাসে। মাঝে মাঝে একজনের ভালোবাসা যথেষ্ট হয় বাঁচার জন্য। হুমায়রা হু হু করে কেঁদে ওঠে। সে জানে তার ভাইজান তাকে অসম্ভব ভালোবাসে, তবুও লোভী মনটা যে আরও চায়। মা বাবার ভালোবাসা কেন পেল না অষ্টাদশী? এই আফসোসটি বুঝি কখনোই মিটবে না। গহীন রাত, ঝিঝি পোকার ডাকের সাথে মিশে আছে নিগুড় নীরবতা। বাতাসে পতপত করে নড়ছে উঠানের বাঁ পাশের আমড়া গাছের পাতা। সে পাতার ফাঁকে উকি দেওয়া চাঁদের রূপালী আলো এসে পড়তে উঠাতে শামসু মিয়া তাহাজ্জুদের নামাজ পড়তে উঠেছে। কলপারে উজু করবেন। হঠাৎ লক্ষ্য করলেন উঠানে একটা প্রগাঢ় কালো ছায়া। কৌতূহল জন্মালো বুড়ো মস্তিষ্কে, চোর নাকি? কিন্তু চোরের কি এত সাহস হবে? তবুও শাবলটা ঘরের কোণ থেকে হাতে নিলেন। চুপি চুপি এগিয়ে গেলেন তিনি ছায়ার কাছে। মানুষটি খুব সংগোপনে প্রবেশ করছে তার বাড়িতে। খুব কাছাকাছি যেতেই কপালে ভাঁজ পড়ল শামসু মিয়ার।
রাগে শরীর গরম হয়ে গেল। বুড়ো জীর্ণ শরীর নিয়ে ছুটে যেয়ে এলোপাতাড়ি মাস শুরু করলেন তিনি। ফলে মানুষটি ব্যথায় চিৎকার শুরু করলো। আব্বার লাগতাছে। কুত্তার বাচ্চা, সাহস কেমনে হইল মোর বাড়িতে পা রাখার? শয়তান জানোয়ার, সাহস কেমনে হইল মোর নাতির ঘরের সফিরে ডোহানোর? তোরে আজকে মাইরেই ফেলবো। আব্বা ছাড়েন। কাউসারের চিৎকারে ঘুম ভেঙে গেল বাকি মানুষের। ছুটে এলো তারা উঠানে। রাশাদ থামাতে চাইলো দাদাকে, কিন্তু থামলো না শামসু মিয়া। এক পর্যায়ে মা সহ্য করতে না পেরে নিজের পিতাকে সজোরে ধাক্কা দিল কাউসার। ছিটকে পড়ল শামসু মিয়া। তাড়াতাড়ি রাশাদ তাকে ধরল। বৃদ্ধ শরীর উত্তেজনায় কাঁপছে, বুকে ব্যথা করছে। বড় বড় নিঃশ্বাস নিয়ে বলতে লাগলেন, এই শয়তানটারে বের কর, এক্ষুনি বের কর। বলতে বলতে নিস্তেজ হয়ে পড়লেন তিনি। এই শয়তানটারে বের কর, এক্ষুনি বের কর। একটা সময় অতিরিক্ত উত্তেজনায় জ্ঞান হারালেন শামসু মিয়া। আর রাশাদ মুহূর্তেই বিচলিত হয়ে গেল। আতিয়া খাতুন ভীত স্বরে শুধালেন, ওনার কি হয়েছে? মতি, ডাক্তারকে খবর দিতে হবে দাদি। 3 বাড়ি পর গ্রামের হাতুড়ে ডাক্তার মতিন থাকেন। সবাই তাকে মতি ডাক্তার নামেই ডাকে। তার ডাক্তারি বিদ্যা সম্পর্কিত ধারণা কারোরই নেই, তবে সে বেশ ভালোই প্রেশার মাপতে পারেন, টুকটাক ওষুধপত্র দিতে পারেন। তাকেই রাত বিরাতে প্রায় কাঁধে করে নিয়ে এলো রাশাদ। শামসু মিয়া তখনও অচেতন। আতিয়া খাতুন কাঁদছেন। কাউসারকে এক কোনায় চোরের মতো দাঁড়িয়ে আছে। তার মধ্যে খুব একটা বিচলিত ভাব লক্ষ্য হলো না হুমায়রার। মাঝে মাঝে নিজের বাবা নামক এই অপদার্থ অকাল কুষ্মাণ্ড ব্যক্তিটির প্রতি অনুভূতি শূন্য হয়ে যায় হুমায়রা। রাগও তখন বৃথা লাগে, তবে মানুষটির দেখা এত তাড়াতাড়ি পাবে আশা করেনি। আজ প্রায় 15 দিন পর সে বাড়ি ফিরে এসেছে। হয়তো আবার টাকা শেষ বা জুয়া মদে উড়িয়ে দিয়েছে, তাই চোরের মতো গহীন রাতে এসেছে ঠায়ের আশায়। মতি ডাক্তার অনেক পরীক্ষা টরীক্ষা করে বললেন, রাশেদ, সদর নিয়ে যাও, অবস্থা ভালো লাগতেছে। কিন্তু এত মনোরম সকালে সৌন্দর্য গায়ে লাগছে না। অগ্রহায়ণ মাসের এই হালকা ঠান্ডায় বুড়ো মানুষটিকে নসিবনে করে হাসপাতালে নিয়ে এসেছে রাশাদ, তার বন্ধু বল্টু এবং দোকানের মিঠু। রাশাদ যাবার আগে কাউসারকে কড়া স্বরে বলে এসেছে, এখানে 1000 খানেক টাকা আছে, যেখানে ছিলেন ওখানে চলে যান। আমি যেন এসে আপনাকে না দেখি। সময় সময় টাকা চলে যাবে। কাউসারের প্রথম নিজ পুত্রের চোখের দিকে তাকাতেও ভয় পেল। অন্য সময় হলে তার হুমড়ি তুমড়ি লম্ফ ঝম্পের কমতি থাকতো না, কিন্তু আজ অন্তরে একটা ভয় ছিল। যতই হোক সে বৃদ্ধ হয়েছে। 28 বছরের তাগড়া যুবক যদি হাত তুলে তবে হয়তো রেহাই থাকবে না। তবে রাশাদ চলে যাবার পর থুতু ফেলে নিজেকে জাহির করে বলল, বাপ বাইরে গেছে খুব, সব যাইবগা। কি ভাবে নিজেরে? আমার বাড়ি আমি ছাড়ব? আতিয়া খাতুন চোখ মুখ খিচিয়ে উঠলেন। নিজের অবাধ্য সন্তানটিকে দেখে ঘৃণা হলো নিজের প্রতি। এমন সন্তান যেন কারোর পেটে না হয়। মুখ খিচিয়ে বললেন, মার খাওয়ানোর আগে সিধা হওয়ার আশা, যা কইছে তাই করবি, ভুললে যাস না ঘরটা তোর না। হুমায়রা দাদিকে শান্ত হতে বলল, আর বাবার দিকে চেয়ে কঠিন দৃষ্টিতে তাকালো। খুব শীতল স্বরে বলল, ভাইজান টাকা দিচ্ছে আপনারে, এরপর কিন্তু ওইটাও পারবে। খুব ভুলি হয়েছে তোর। হইছে, কি করবেন? ভুলে যাইয়েন না, আপনার সব অকামের মাসুল আমার ভাইজান দিচ্ছে। আপনার লজ্জা লাগে না কথা বলতে? মানুষের তো একটু ঘিনপিট থাকে। ভালোই ভালোই জানগা, নয়তো শফি ভাইয়ের ওই টাকা আপনার দিতে হবে। হুমায়রা শান্ত আঁখি দিক দিক করে চলছে। তার কণ্ঠ অবিচল, জড়তাহীন। শান্ত খুদে অবলাকে এমন তেজি রূপে দেখে অবাক হলো কাউসার। কিঞ্চিত নড়ে চড়ে উঠল। বুঝলো এবার ঠাঁই হবে না এই ঘরে। সমস্যা নেই, বুড়ো তো মরবেই, তখন আবার সব নেওয়া যাবে। উপজেলায় বড় ডাক্তাররা নেই। শামসু মিয়ার জন্য বেড পাওয়া যায়নি, তাই তাকে বারান্দায় রাখা হয়েছে। ডিউটিরত নার্সকে বলা এসে প্রেশার চেক করলো। প্রেশার বেশি, পালসও বেশি, হার্ট অ্যাটাক করার সম্ভাবনা রয়েছে। কিন্তু শামসু মিয়াকে স্যালাইন দিয়ে সেই নার্সও চলে গেল। সময়ের কাটা চলছে নিজ গতিতে। সেই সাথে রাশাদের চিন্তাও বাড়ছে। আশেপাশে সব অচেতন অসুস্থ রোগী, কয়েকজন তো মুমূর্ষ প্রায়। একজন এগিয়ে এসে বলল, কি হয়েছে ওনার? জানি না। বয়স তো মেলা, শ্বাস নিচ্ছে। হ্যাঁ, নিচ্ছে। রাশাদের উত্তর দিতে ইচ্ছে হলো না। পাশ থেকে যেই বয় বা নার্সকে পাচ্ছে তাকেই শুধায় ডাক্তার কখন আসবে, কিন্তু ডাক্তার আর আসে না। এক পর্যায়ে রাশাদের ধৈর্য শক্তি লোপ পেল। নার্স যখন এবারও বলল, ম্যাডাম আসতেছে, তখন সে চেঁচিয়ে উঠল, রোগী মারা গেলে আপনার ডাক্তার আসবে? আপনি এখানে চেঁচাচ্ছেন কেন? পেছন থেকে মিহিস্বর শুনেই পেছনে তাকালো রাশাদ। সাদা অ্যাপ্রন, গলায় স্টেথিস্কোপ। একটি মেয়ে দাঁড়িয়ে আছে, চোখে চশমা, এলোমেলো খোপায় বাঁধা চুল, চোখে রাজ্যের ক্লান্তি। রাশাদের মুখোমুখি হয়ে সে তেজি স্বরে বলল, কি সমস্যা আপনার? এখানে চেঁচাচ্ছেন কেন? আমার রোগী অচেতন হয়ে পড়ে আছে। 1 ঘন্টা ধরে শুনছি ডাক্তার আসবে। কখন আসবে ডাক্তার? কোথায় আপনার রোগী? দেখি সরুন। বলেই সরিয়ে দিল রাশাদকে। মেয়েটি রাশাদের বুক অব্দিও আসে না, অথচ এই মেয়েটি ডাক্তার। বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করে সে নার্সকে কিছু লিখে দিল।
নার্স ছুটল তার মতো। কিছুক্ষণ পর কিছু ওষুধ নিয়ে এলো সে। মেয়ে ডাক্তারটি রুগ্ন স্বরে বলল, উনি তো অচেতন, ক্যানোলা করুন, নয়তো ইঞ্জেকশন পুশ কিভাবে করবেন? নার্স তার ধমকে সাথে সাথে কাজ করলেন। মেয়েটি এবার রাশেদের দিকে তাকিয়ে বলেন, উনি কি কিছু নিয়ে হাইপার হয়েছেন? জি আসলে কারণ শুনতে চাইছি না, আমার সময় নেই। ওনার মাইল্ড হার্ট অ্যাটাক এসেছে, এখন সেন্সলেস। আমি ওষুধ দিয়েছি, এখন ঘুমোবেন। একটু খেয়াল রাখবেন। আর কিছু টেস্ট করাতে হবে, এখানেই হবে। সামনে যেয়ে রিসিট কেটে আনেন, আমি নার্সকে লিখে দিয়েছি। আচ্ছা। রোগীর কি হন আপনি? নাতি? একটা কথা বলি নাতি সাহেব, এই যে এখানে যত রোগী আছে সেটা হাসপাতালের 10 ভাগের 1 ভাগও নয়। এটা সরকারি হাসপাতাল, তাই ডাক্তার এখানে আমার মতো কিছু ইন্টার্ন। বড় ডাক্তাররা নিশ্চয়ই ভোর 5টায় আসবেন না, তাই এই কিছু ইন্টার্নদের সারা হাসপাতালে রোগীদের দেখতে হয়, তাই আসতে সময় লাগে। আর এখানে সবাই গুরুত্বপূর্ণ, কাউকে কম গুরুত্ব বা বেশি গুরুত্ব দেওয়া হয় না, তাই অহেতুক চিৎকার চেঁচামেচি করবেন না। মেয়েটির কণ্ঠে আলাদাই তেজ, অথচ মুখে রাগের কোনো ছিটে নেই। ক্লান্ত চোখগুলোর মধ্যেও দীপ্তিময়ী দৃষ্টি লোপ পায়নি। রাশাদ কিছুটা লজ্জিত হলো। আসলে তখন নিয়ন্ত্রণ হারা হওয়া ঠিক হয়নি। লজ্জিত ও বিব্রত স্বরে বলল, আমি দুঃখিত ওভাবে ব্যবহারের জন্য। আমাকে বলে লাভ নেই, ওই কাজটি আপাকে বলুন। বেচারা সারা রাত নির্ঘুম ছিলেন, তবুও আপনার ঝামটি খেয়েছেন। সেও তো মানুষ, আর রোগীর চিন্তা আপনার হবে স্বাভাবিক, কিন্তু আমাদের দিকটাও দেখবেন আশা করি। আপনি রিসিট কেটে আনুন। আচ্ছা, ওয়ার্ডের বন্দোবস্ত হবে না? সেটা বলতে পারছি না, দেখছেনই তো অবস্থা। এটা সরকারি হাসপাতাল নাতি সাহেব, এখানে 50 টাকায় ডাক্তার দেখানোর লোক কেউ ছাড়ে না, তবে নেতাগোতা কেউ থাকলে সুপারিশ করতে পারেন। স্মিত হেসে কথাটা বলল মেয়েটি। মেয়েটার হাসিটি খুবই স্নিগ্ধ, কি চমৎকার কথা বলার ভঙ্গি। ছোটখাটো জীর্ণ শীর্ণ শরীরে মেয়েটির মাঝে খুব নজরকাড়া ব্যক্তিত্ব লুকায়িত। রাশেদ মাথা চুলকে শুধালো, আপনার নাম? কেন? রিসিট কাটতে গেলে লাগবে যে। ও হ্যাঁ, ইলহা, ইলহা শাহরিয়ার। রাশেদ মনে মনে আওড়ালো একবার নামটি, ইলহা। তারপর সে সময় নষ্ট না করে ছুটে গেল রিসিট কাটতে। ইলহাও তার কাজ সম্পন্ন করলো। এর মাঝেই তার ডাক পড়ল অন্যখানে। সে সেখানেই ছুটল। রাশাদ যখন এলো তখন সেখানে নার্স স্যালাইন ঠিক করছেন। রাশাদ তাকে শুধালো, ডাক্তার কোথায়? তার কি সময় আসেনি? সে তো ডাক পড়ছে গেছে গা। সত্যিই তো, সে এখানে ডাক্তার, তার কি এত সময় আছে? রাশাদ রিসিট নার্সের হাতে দিলে সে রিসিট দেখে রক্ত বের করে নিল। শামসু মিয়ার বলল, রিপোর্ট 2 দিন পর আসবে। শামসু মিয়ার শরীর এখন অনেকটাই ভালো। উত্তেজনার জন্য হার্ট অ্যাটাক এসেছিল। বিকালে বড় ডাক্তার দেখে গিয়েছিল, তিনি বলেছেন কয়েকদিন থাকুক হাসপাতালে। তাই আজ 4 দিন সে হাসপাতালে। প্রতিদিন তার জন্য বাসা থেকে খাবার নিয়ে যাবার দায়িত্ব হুমায়রা এবং আতিয়া খাতুনের। হুমায়রা দাদি আর খাবার খেয়ে পৌঁছে চলে যায় কলেজে। রাশেদ সন্ধ্যার পরে থাকেন, আর সকাল থেকে আতিয়া খাতুন ওখানে থাকেন। হুমায়রার পড়ালেখা যেন বন্ধ না হয় সেদিকেও খেয়াল রাশেদের, তাই সে বাসায় থাকছে। সকালে উঠে সে দাদির সাথে সব কাজ শেষ করে, তারপর হাসপাতালের উদ্দেশ্যে বের হয় তারা। রাশেদ এই কদিন সকাল সকাল দোকান খুলে আর সন্ধ্যার সময় বন্ধ করে দেয়। ভাইজানের উপর ধকল সর্বাধিক যাচ্ছে। হুমায়রার চিন্তা হয়, কিন্তু ভাইজানকে বললে সে শুনে না, হাসি মুখে উত্তর দেয়, পাকা বুড়ি হইছিস, একেবারে যেন দাদির ফটোকপি। তাই আজ নিজ বুদ্ধিতেই হুমায়রা চলল চেয়ারম্যান বাড়ি। ওদের খুব বড় নারিকেলের বাগান। দেলোয়ার সাহেবকে বললে সে বিনা পয়সায় ডাব পাড়তে দেয়। গ্রামের সবাই তাই ডাব বেচা বা কেনা বন্ধ করে দিয়েছে। সেখানে বিনা পয়সায় পাওয়া যাচ্ছে, সেখানে টাকা খরচ করবে কেন? রাস্তায় মিঠুকে পেল, তাকেই ধরে বেঁধে নিয়ে গেল হুমায়রা। চেয়ারম্যানের বাগানে ঢুকে ডাব পারল মিঠু 6টা। তারপর সে হাঁপিয়ে গেছে। হুমায়রা ঠোঁট উল্টে বলল, আরো কয়টা পেরে দাও না মিঠু ভাই, রোজ রোজ কি আসবো নাকি? মিঠু নারাজ। ঠিক তখনই কোথা থেকে একটা ছেলে এসে হুমায়রাকে বলল, আপা, আপনি বাড়ি চলে যান, নারকেল বাড়ি চলে যাবে। ছেলেটাকে হুমায়রা চিনে, তার নাম রহমত। ছেলেটি চেয়ারম্যান পুত্র আমানের সাগরেদ। সাথে সাথে চোখ কুচকালো। হুমায়রা দীর্ঘশ্বাস ফেলে শুধালো, কোথায় আপনার ভাই? আমানের সামনে দাঁড়িয়ে আছে হুমায়রা। লোকটি তার দিকে একরাশ মুগ্ধতা এবং না পাওয়ার আক্ষেপ নিয়ে তাকিয়ে আছে। তার মাঝে কোনো অনুশোচনা লক্ষ্য হলো না। পকেটে হাত দিয়ে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। লোকটি হুমায়রাকে পছন্দ করার দাবি জানায়, একবার নয়, প্রায় 20 এবার বিরক্তি লাগছে হুমায়রার, তাই বিনা ভনিতায় বলে উঠল, আপনি এভাবে আমার পেছনে ঘোরেন, লুকিয়ে চুরিয়ে আমাকে দেখেন, আমাকে নানাভাবে প্রেমের কথা বলেন, এই কাজগুলো আমার ভালো লাগে না। কাতস্বরে কথাটা বলল আমান। হুমায়রা কিছু সময় চুপ করে রইল। কিছু প্রশ্নের উত্তর এতটা সহজ হয় না। সে হ্যাঁ বা নাতে উত্তর দিতে পারবে না। আমান আবারও শুধালো, তোমার তো আমাকেই ভালো লাগে না হুমায়রা?
আমি আপনার মধ্যে আমার বাবার প্রতিচ্ছবি দেখি আমান ভাই। মেয়েরা চায় তার জীবন সঙ্গী যেন তার বাবার মতো হয়, কিন্তু আমি চাই না, আমার ভয় হয়। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।